বলাই ভালো যে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা একেবারে শীর্ষস্থানে থাকেন তারা কিন্তু সেই সমস্ত শিষ্টাচার মেনে চলেন। অন্তত ভারতবর্ষের রাজনীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু তাই বলছে। এমনকি বাংলার রাজনীতির যে সংস্কৃতি সেই রাজনীতির সংস্কৃতিও তাই বলছেন। তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, যেদিন অর্থাৎ 2011 সালের 13ই মে যেদিন ফল প্রকাশিত হয়েছিল, ফল প্রকাশ সম্পূর্ণ না হওয়ার আগেই ফলের যে ট্রেন্ড সে ট্রেন্ড বুঝতে পেরে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং দেরি করেননি বিন্দুমাত্র। নিজের হার স্বীকার করে নিয়ে তিনি শটান চলে গিয়েছিলেন রাজভবনে দুপুর 1:30টার মধ্যে, এবং সেখানে গিয়ে তৎকালীন রাজ্যপালের কাছে তিনি কিন্তু তার পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন। এক বিন্দুও কিন্তু সময় তিনি নষ্ট করেননি, নিজের হার মেনে নিতে পারেননি। 34টা বছর যে সরকারে ছিল, যেই সরকারে মুখ্যমন্ত্রী ছিলেন একেবারে শেষ 10 বছর বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরেও কিন্তু রাজনীতির সেই শিষ্টাচার মেনেছেন, সেই ভদ্রতা রেখেছেন, সেই হার স্বীকার করে নিয়ে তিনি কিন্তু একেবারে তার পদত্যাগপত্র পেশ করেছিলেন। কিন্তু তুমি জানো সঞ্চারী যে ইতিমধ্যেই কিন্তু বাংলার রায় প্রকাশিত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে গেছেন। 2011তেও বুদ্ধদেব ভট্টাচার্যও কিন্তু যাদবপুর থেকে হেরে গিয়েছিলেন। তিনি নিজের হারের পাশাপাশি তিনি দলের হারও নিজের মাথায় দায় স্বীকার করে নিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও হেরে গেছেন এবং তার দলের এক নয় একাধিক মন্ত্রী শান্ত্রী যারা ছিলেন তারাও হেরে গেছেন। তারপরেও বাংলার রায় মেনে নিতে পারছেন না কি মমতা বন্দ্যোপাধ্যায়? নয়তো এখনো পর্যন্ত তিনি পদত্যাগ করলেন না কেন? আমরা কানাঘুষো শুনতে পাচ্ছি যে তিনি এই বাংলার রায়কেও চ্যালেঞ্জ করতে পারেন। সত্যি কি তিনি বাংলার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন? খুব স্বাভাবিকভাবেই বাংলা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে বাংলার মেয়েকে আর চায় না। বাংলার মেয়ের ওপর বাংলার মেয়েরা আস্থা রাখছে না। খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল খুব দ্রুততার সঙ্গে আজ সকালবেলায়, কালকে রাত্রিবেলায় আমি বুঝলাম যে রাত্রে তিনি শপথ গ্রহণ পদত্যাগপত্র তিনি দিতে পারেননি, কিন্তু সকালবেলাতেই তিনি পদত্যাগপত্র দিতে যেতে পারতেন। কিন্তু এখন বেলা গড়িয়ে প্রায় 2টো বাজতে চললো, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগপত্র পেশ করার ক্ষেত্রে কোন রকম কোনো খবর আমাদের কাছে নেই। উল্টে আমরা এটাও জানতে পারছি। আমি একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। ভাস্করদা, রাজাদা, আপনি খুব ভালো করে 2011 সালটা দেখেছিলেন। 2011 সালের 13ই মে ফল ঘোষণা চলছিল। ফল ঘোষণার একেবারে মধ্যবর্তী অবস্থায় দুপুর 1:30টাতেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পদত্যাগপত্র পেশ করেছিলেন তৎকালীন রাজ্যপালের কাছে। কিন্তু এখানে 2026-এ ভোটের ফলাফল প্রকাশিত হয়ে যাবার পর একটা রাত্রি পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র পেশ করেননি। কিভাবে দেখছেন ঘটনাটা? মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন? হ্যাঁ, দেখো, যেটা তো ঘটেছে নির্বাচনের তো কথা বলতে 12টার পরেই বোঝা গেছে কি হয়েছে। তো ট্রেন্ডে দেখে আমরা যারা আলোচনার মধ্যে ছিলাম তখন আমরা আশা করেছিলাম যে মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র পাঠাবেন, কিন্তু পাঠাননি। উনি বলছেন ওনাকে মারধর করা হয়েছে, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তারপরে উনি এটা বোঝা যাচ্ছে যে ওনার কথাবার্তা যে সত্য বা মিথ্যা আমরা এই মুহূর্তে সেটা বলতে চাইছি না, কিন্তু যেটা পরিষ্কার ওনার মধ্যে একটা না মানার এই জনগণের রায় বা উনি মনে করছেন নির্বাচন কমিশন যারা এই নির্বাচনটা মানে প্রক্রিয়াটাকে চালিয়েছে তারাই ন্যায় নীতি মেনে করেনি। তো উনি পদত্যাগ করতে চাইছেন না এবং হয়তো বোঝা যাচ্ছে যে উনি হয়তো সুপ্রিম কোর্ট বা অন্য কোথাও যেতে পারেন, কিন্তু এগুলো ওইভাবে যাওয়া যায় না। তো ওরা নিজেরটা উনি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু সেটা নির্বাচনের রায় হয়ে যাবার পরেই। এখন যদি উনি না মানেন, উনি যদি মনে করেন যে আমি পদত্যাগ করবো না, তো গভর্নর বা রাষ্ট্রপতির নির্দেশেই সেটা হয়তো হতে পারে। রাষ্ট্রপতি বলতে পারেন যে হ্যাঁ, যেহেতু টার্ম শেষ হয়ে যাচ্ছে না, আমাদের এই বিধানসভার টার্ম শেষ হয়ে যাচ্ছে 7 তারিখে বোধ হয়, 7 তারিখে শেষ হচ্ছে। এখন তার আগেই তো সবকিছু সম্পন্ন করতে হবে।
সুতরাং ওনার পদত্যাগ করাটা অত্যন্ত জরুরি, এবং উনি যদি পদত্যাগ না করেন। রাজাদা এই যে আপনি বললেন যদি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন তাহলে রাষ্ট্রপতির পদক্ষেপ, সেটা তো আরো বেশি অপমানজনক নয় কি? হ্যাঁ, সেটা তো অসম্মান তো দেখুন, অসম্মান যা আবার ঘটে গেছে না, নির্বাচনের হারটাকে জনগণের রায় হিসেবে মেনে নেওয়াটাই হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কাজ। সেটা তো উনি মানছেন না। যখন জনগণ সরে গেছে, ওনার দেখা যাচ্ছে যে অটোওয়ালারা যারা তৃণমূলের পতাকা নিয়ে ঘুরতো আর তারা সব অন্য পতাকা ছিল। হ্যাঁ, মানুষ সরে গেছে, এরপরে ফলতায় নির্বাচন হবে, বোঝা যাচ্ছে যে ডায়মন্ড হারবার মডেল কতটা ফাঁপা। আপনি দেখবেন কিছুদিন পরে কি ঘটছে। এখন ওনার উচিত ছিল যে উনি হয়তো ফলতা নির্বাচন বয়কটও করতে পারেন, যাই হোক সেটা দেখার। তো যে প্রসেসে যাচ্ছেন এটা কিন্তু ওনার নিজের এবং দলের যে সামান্য বাকি আছে সেটারও বিরাট ক্ষতি করবে। যে সমস্ত সদস্য মরমী দরদী ব্যক্তি যারা আছেন তারাও তো কষ্ট পাবেন না, যে এরকম যিনি পদত্যাগ করছেন না, গণতন্ত্রের প্রতি তারা বিশ্বাস নেই, এবং তাদেরও ভবিষ্যৎ তো উনি অন্ধকারের মধ্যে ফেলছেন। হ্যাঁ, গণতন্ত্রে এটাই নিয়ম, ছেড়ে গেলে বিরোধী আসনে বসতে হয়, বিরোধী কাজকর্ম করতে হয়, যাতে করে সরকারকে সহায়ক, যখন সরকারের সমালোচনা করার প্রয়োজন সেটাও করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু সেসব কাজ না করে উনি নিজেরটাই মনে বলছেন যে আমি 14-15 রাউন্ড পর্যন্ত না কত রাউন্ড পর্যন্ত আমি এগিয়েছিলাম, তারপরে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা উনি বলছেন। তারপর উনি নিজেরটাই কমপ্লেন করছেন। হ্যাঁ, এবং নিজেরটা কমপ্লেন করছেন, সুতরাং সেটা উনি কমপ্লেন করতেই পারে। যে কোনো নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সে যদি মনে করে সঠিক হয়নি, কমপ্লেন করতেই পারে। এর বিশাল নর্মা চলে, এই নির্বাচনী মামলা এক দিনে শেষ হয় না, ও মামলা এখনো ঝুলে আছে। সুতরাং সেটা উনি করতেই পারেন, কিন্তু তাতে তো লাভ হবে না। ওনাকে পদত্যাগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা জানানোর দরকার, সেটা উনি করেননি। এরপরে যে সমস্ত প্রক্রিয়াগুলো আসতে পারে। অসংখ্য ধন্যবাদ রাজাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। রাজাদা গোপাল চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। সঞ্চারী, তুমি খুব পরিষ্কারভাবে শুনলে যে রাজাদা পরিষ্কার কিন্তু এটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা শুধু রাজনৈতিক শিষ্টাচারের বিরুদ্ধে নয়, তিনি যেটা করছেন সেটা বাংলার মানুষের রায়কেও অপমান করছেন এবং তার দলকে আরও বিপাকে ফেলছেন। হ্যাঁ, তিনি তার কেন্দ্র অর্থাৎ ভবানীপুরে তিনি হেরে গেছেন, তার জন্য তিনি নানাবিধ যে অভিযোগ করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি আদালতে যেতেই পারেন, সেটার অধিকার তার রয়েছে। কিন্তু সার্বিকভাবে তো তার দলটা হেরে গেছে, সার্বিকভাবে তো তার সমস্ত প্রায় মন্ত্রীরা হেরে গেছেন। তাহলে সেই হার স্বীকার করে তো মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে ইতিমধ্যেই পদত্যাগ করে দেওয়া উচিত ছিল। সেটা কেন তিনি করছেন না? সেটা না করাটা তিনি কিন্তু বাংলার মানুষের রায়কে অপমান করছেন বলেও তিনি মনে করছেন। এবং এরপরে যদি রাষ্ট্রপতিকে পদক্ষেপ গ্রহণ করতে হয় এর পরিপ্রেক্ষিতে, সেটা তো অনেকটা প্রায় সেই গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার মতন হয়ে যাবে, সেটা আরও অপমানজনক হবে, এমনটাই কিন্তু মনে করছেন সঞ্চারী। একদমই তাই। ভাস্করদা, একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, কারণ একটা ছোট বিরতির সময় এসছে, বিরতির পর ফিরছি আবার এই আলোচনায়, সঙ্গে থাকুন। দত্ত রয়েছেন, আমি সরাসরি ভাস্করদার কাছে আসি। ভাস্করদা, মনে থাকবে তোমার যে যখন নির্বাচনী প্রচার চলছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন, সেই সময় তিনি একাধিকবার দাবি করেন যে ইলেকশন কমিশন তার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে, তার কাছে যেটুকু পড়ে রয়েছে তা হচ্ছে শুধুমাত্র জনগণ, সাধারণ মানুষ। কিন্তু সেই মানুষ যখন আজকে তাদের রায় জানাচ্ছে তখন আর তিনি তা মানতে চাইছেন না। তবে সেদিনকে যে কথা তিনি বলেছিলেন তার মধ্যেও কি আদতে কোনো অথেন্টিসিটি ছিল না? একেবারেই দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে এক নয় একাধিক কথা বলেছেন। আর সুপ্রিম কোর্টে যাওয়ার কথাটা তোমাকে মনে করিয়ে দিই যে এই নির্বাচনী প্রাক্কালে বা নির্বাচনকে কেন্দ্র করে এক নয় একাধিকবার তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন এবং ঘোড়া করে সেই ছবি বিজ্ঞাপনে প্রচার করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনতার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েও সওয়াল করেছেন, দেখুন বাংলার মানুষের পাশে এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এতেও বাংলার মানুষ বিশ্বাস করেননি, এতেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেয়নি। বাংলার রায় কিন্তু সেটাই প্রমাণ করছে। একটা দুটো আসনে পিছিয়ে থাকতো
কিংবা নেক টু নেক লড়াই বলতে আমরা যেটা বুঝি, সেটাতেও যদি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, মানে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস থাকতো, তাও নয় বলা যেতে পারতো। খেয়াল করে দেখো, 100-র গণ্ডি পেরোতে পারেনি তৃণমূল কংগ্রেস। যে তৃণমূল কংগ্রেস বলেছিল এবার নাকি 200 পার করে যাবে, বিজেপি নাকি 100 পার করতে পারবে না, ঠিক তার উল্টো রেজাল্ট হয়েছে। বিজেপি 200 পার করে গেছে, তৃণমূল কংগ্রেস 100 পার করতে পারেনি, আটকে গেছে তার অনেক আগেই। এর পরেও হার স্বীকার করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এর পরেও তিনি পদত্যাগ করবেন না। খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন কিন্তু জোরালো হয়ে উঠছে যে আর কতটা সময় নেবেন, সত্যি কি তিনি করবেন, নাকি সত্যি এবার ওই বাংলার মায়ের মানে বাংলার রায়কে চ্যালেঞ্জ করে একেবারে সুপ্রিম কোর্টে যাবেন। তুমি জানো সঞ্চারী, কিছুক্ষণ আগে আমরাও দেখিয়েছি যে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে গার্ড ওয়ালগুলো থাকতো, সেই গার্ড ওয়ালগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার আমার বাড়ি যেমন একজন সাধারণ মানুষের বাড়ি হিসেবে পরিগণিত হয়, এখন কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি একজন সাধারণ মানুষের ব্যক্তি হিসেবেই তিনি যেতেননি। অর্থাৎ তার বিরোধী নেত্রী হওয়ার যোগ্যতাও তিনি তৈরি করতে পারেননি, যে তিনি বিধানসভায় যাবেন, বিরোধী নেত্রীর আসনে বসবেন। সেই ক্ষমতাও বাংলার মানুষ তাকে দেয়নি, সেই ক্ষমতাও বাংলার মানুষ তার কাছ থেকে কেড়ে নিয়েছে, খোদ ভবানীপুরের মানুষ তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তিনি চ্যালেঞ্জ জানাতে পারেন তার এলাকার বা তার কেন্দ্রের রায়কে, সেটা তার অধিকার রয়েছে, সংবিধান তাকে সেই অধিকার দিচ্ছে, কিন্তু তাই বলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না কেন? সেটা তো বাংলার মানুষের রায়কে অপমান করা হচ্ছে নাকি, প্রশ্ন উঠছে এটাও কিন্তু সঞ্চারী। একদমই তাই। এবং ভাস্করদা, বিশেষভাবে কালকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসে যখন বক্তব্য রাখলেন, মানে সাংবাদিকদের মুখোমুখি হলেন, একাধিক অভিযোগ তিনি তুললেন। প্রথমত তিনি বললেন যে তার 100 আসন নাকি চুরি করা হয়েছে, তিনি বললেন তাকে নাকি ধাক্কি করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, এবং সেই আবহে আজকে আবার তিনি বসছেন সাংবাদিক বৈঠকে। নিশ্চয়ই নজর থাকছে আমাদের, কিন্তু ঠিক কি হতে চলেছে এই সাংবাদিক বৈঠকে, ঠিক কি বলার জায়গা আছে, কি মনে হয় তোমার? জানি না সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, সেটা তিনিই সিদ্ধান্ত নেবেন, তিনিই বলবেন। আমরা তো ভবিষ্যৎবাণী করতে পারি না, সেটা আমাদের কাজ নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অনেকটা সময় ছিল পদত্যাগপত্র পেশ করে দেওয়ার। বুদ্ধদেব ভট্টাচার্যের উদাহরণ কিন্তু আমরা দেখিয়েছি যে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু দিন শেষ হওয়ার আগেই, সন্ধে হওয়ার অনেক আগে, দুপুর বেলাতে গিয়ে পদত্যাগ স্বীকার করেছিলেন, পদত্যাগ দিয়ে হাতটা মেনে নিয়েছিলেন যে ভাই হেরে গেছি, বাংলার মানুষ আমাদের পক্ষে নেই, এটা বাস্তব। এই বাস্তবকে স্বীকার করে নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এটাই রাজনৈতিক শিষ্টাচার, এটাই রাজনৈতিক ভদ্রতা, এটাই রাজনৈতিক শিক্ষা। কিন্তু ঘটনা হচ্ছে এই সমস্ত কিছুর ধার আদৌ তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেত্রী ধারেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। আবারও বলছি, তার নিজের কেন্দ্র ভবানীপুরের গণনা নিয়ে বা নির্বাচন নিয়ে তার অভিযোগ থাকতেই পারে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন, এ বিষয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু সেটা শুধুমাত্র তার কেন্দ্রের জন্য। বাংলার পুরো রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, যদি যান তাহলে সত্যিই কি সেখানে চিঁড়ে ভিজবে, নাকি ফের একবার সুপ্রিম কোর্টেও আবার ধাক্কা খাবেন? তার কারণ কিছুদিন আগেও আমরা সুপ্রিম কোর্টে ফের তৃণমূল কংগ্রেসকে ধাক্কা খেতে দেখেছি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গণনা কেন্দ্রের নিয়োগকে কেন্দ্র করে তারা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখানে কিন্তু তারা ধাক্কা খেয়েছিল। এবং তার আগে একাধিকবার এসআইআরের নানাবিধ প্রক্রিয়া নিয়ে তারা গিয়েছিল, এবং সেখানে গিয়ে নির্বাচন প্রক্রিয়াকে একটা ঘেঁটে দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু সেখানেও তারা সার্থক হয়নি। সুপ্রিম কোর্ট বারবার কিন্তু এসআইআর প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পক্ষেই রায় দিয়েছে, বিভিন্ন রকম বিধিনিষেধ বা সতর্কতা অবলম্বন করার কথা বলেছে, আর সেগুলোকে সামনে রেখে তারা নিজেদেরকে ফলাও করে এটা তাদের পক্ষে যাবে বলে দাবি করে বিজ্ঞাপিত করেছে। কিন্তু তাতেও বাংলার মানুষের কিন্তু মন ভেজেনি। বাংলার মানুষের এই রায় প্রমাণ করে দিচ্ছে যে এটা বিজেপির পক্ষে যতটা, তার থেকে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একটু থামাই, আমি জানাই যে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। ভাস্করদা, নজরুলদা, প্রথমত প্রশ্ন হচ্ছে যে এখন দুপুর গড়িয়ে প্রায় 2টোর দিকে হতে চলল, গতকাল ফল প্রকাশিত হয়ে গেছে এবং বাংলার মানুষের রায় বলছে তৃণমূল কংগ্রেস হেরে গেছে, এই রাজ্যে বিজেপি জয়লাভ করেছে। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে এতটা সময় চলে যাওয়ার পর এখনো মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
করবেন কি করবেন না তা নিয়েও কোনো নির্দিষ্ট বক্তব্য আমাদের সামনে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এই হারকে বা বাংলার রায়কে চ্যালেঞ্জ করছেন, কিভাবে দেখছেন? এখন বুদ্ধদেব বাবুর মতো উনি যেমন ভদ্রলোক ছিলেন, মমতা ব্যানার্জি ভদ্রমহিলা হলে কি করতেন সেটা আলাদা কথা, কিন্তু মমতা ব্যানার্জি কি জিনিস আপনারা জানেন? তিনি রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছেন ইস্টজর্জিয়া ইউনিভার্সিটির জালি ডক্টরেট হিসেবে। অতএব পরবর্তী কার্যকলাপ সেরকম হবে। উনি একটা চেয়ারে বসে আছেন, সেখান থেকে যতক্ষণ আপনি তুলে ফেলে না দেখছেন ততক্ষণ উনি যেতে চাইবেন না। তো জনগণ ওনাকে হারিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার আগে যতক্ষণ পর্যন্ত অন্তত নামে উনি মুখ্যমন্ত্রী তাকে ধরে বসে আছেন, এটা হচ্ছে মানুষের রুচি। এর বেশি কিছু বলা উচিত নয়। বলুন। হ্যালো। একেবারে একেবারে নজরুল সাহেব, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। ঠিক যে কথায় ভাস্করদাও ইতিমধ্যেই কিছুক্ষণ আগে বলছিলেন যে দীর্ঘ সময় কেটে গিয়েছে, তারপরেও এখনো পর্যন্ত কিন্তু কোনো পদত্যাগের কোনো রকম কোনো কথাবার্তা কিচ্ছু আসেনি। সুতরাং আদতেও কি তিনি পদত্যাগ করবেন না, সাধারণ মানুষের এই বাংলার রায়কে তিনি চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আদৌ এবার সুপ্রিম কোর্টে যাবেন? কারণ সেই প্রশ্নই উঠছে। দল হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তার কেন্দ্র থেকে, এবং প্রথা অনুযায়ী ফলাফল নিশ্চিত হলেই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবারে সেই চিত্র আর দেখছেন না বাংলা। এখনো পর্যন্ত কোনো পদত্যাগপত্র আসেনি। সুতরাং চেয়ারের মায়া কি তবে তৃণমূল সুপ্রিমো বা তৃণমূল নেত্রী তিনি এখনো পর্যন্ত ত্যাগ করতে পারছেন না? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দা, তোমাকে অনেক ধন্যবাদ। সময় এখন এখানেই শেষ করতে হচ্ছে এই মুহূর্তের খবর। ছোট্ট একটা বিরতি, নজর রাখুন ক্যালকাটা নিউজে।